कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्टार्टअप एजुकेशन को और करें अपने WB टेट SSC एंड SLST का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিপুরা টেট, যেটাকে টি-টেট বলছি, যার পেপার 1। এর আগে আমরা 2015-র পেপার 2 এবং পেপার 1 নিয়ে সিডিপির ক্লাস করেছি। যারা দেখোনি প্লেলিস্ট সাজিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসটা শুরু করব 2016-র সিডিপির সমস্ত কোশ্চেন্স অর্থাৎ 30খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রত্যেককে বলবো যারা বেঙ্গল টেট বা ওয়েস্ট বেঙ্গল টেট বা বিভিন্ন টেট, যে কোনো এক্সামের টেটের জন্য প্রিপারেশন করো না কেন, অবশ্যই দেখবে ভিডিওটা। এবং কোশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ফার্স্ট কোশ্চেন দুটো ভাষাতেই দেখতে পাচ্ছ, ইংলিশ এবং বাংলা ভাষা। বলছে সেফালোকর্ডাল ল শব্দটি, এখানে বলেছে সেফালোকর্ডাল ল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, কোনটার সাথে অ্যাসোসিয়েটেড? অপশান এ গ্রোথ, অপশান বি ম্যাচুরেশন, অপশান সি ইমোশনস, আর অপশান ডি নান অফ দিস। আমি বাংলা ইংলিশ দুটোকে নিয়েই চলবো, হ্যাঁ, কখনো বাংলা কখনো ইংলিশ দুটোই বলবো। তাহলে সেফালোকর্ডাল এটা প্রচুর ইম্পর্টেন্ট। এখানে দুটো শব্দ আছে, সেফালোকর্ডাল একটা প্রক্সিমোডিসডাল। তাহলে এই দুটো শব্দ থেকে প্রচুরবার কোশ্চেন এসছে, প্রাইমারি টেটেও তুমি দেখবে এবং এখানে তো আসেই। বেসিক্যালি এটা বৃদ্ধির সাথে জড়িত। বিষয়টা কি, বিষয়টা একটু বুঝিয়ে দিই। তাহলে অপশান এ যারা করেছো একেবারে সঠিক। যারা লাইভে আছো প্রত্যেককে বলবো আনসার করার চেষ্টা করো চ্যাটে এসে, এবং যারা রেকর্ডেড দেখবে তারাও আনসার করবে। 30-এর মধ্যে কত পেলে এটা মক টেস্ট আকারে দাও, ঠিক আছে? এবং প্রতিটা অপশান আমি আলোচনা করব। ওকে, তো শুরু করি। তো সেফালোকর্ডালের মিনিংস কি? সেফালোকর্ডালের মিনিংস হচ্ছে যখন আমরা মাতৃগর্ভে, প্রতিটা মানুষ যেহেতু মায়ের পেট থেকে আমরা সৃষ্টি হয়েছি, যখন মাতৃগর্ভে যাই তো তখন আমাদের কি হয় জানো? আমাদের মস্তিষ্কের কি করে, মানে বৃদ্ধি ঘটে। এই মস্তিষ্ক থেকে আস্তে 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 আমাদের হাত পা গঠিত হয়। তাহলে এই যে বেড়ে ওঠা, তো এই বেড়ে ওঠাটাকেই আমরা বলবো সেফালোকর্ডাল ল। ঠিক আছে, চলে আসি নেক্সট, চলে আসি। এবার হচ্ছে বুদ্ধির ত্রিমাত্রিক তথ্যটির প্রথম উত্থাপন করেন কে? সোজা গল্প যে ইন্টেলিজেন্স ট্রায়ার্কি থিওরি অফ ইন্টেলিজেন্স তথ্যটির প্রবক্তাকে? অপশান এ থর্নস্টন, অপশান বি স্পায়ারম্যান, অপশান সি গিলফোর্ড, আর অপশান ডি হচ্ছে উপরের কেউ নয়। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রত্যেকে করার চেষ্টা করো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি, যারা বলেছে একেবারে সঠিক, অর্থাৎ গিলফোর্ড। গিলফোর্ড হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল যে ইন্টেলিজেন্স তার প্রবক্তা। তার সঙ্গে জেনে যাব স্পায়ারম্যান কি দিয়েছেন। স্পায়ারম্যান দিয়েছেন 2 ফ্যাক্টর থিওরি। থর্নস্টন কি দিয়েছেন? প্রাইমারি এবিলিটি ইন্টেলিজেন্স দিয়েছেন। ঠিক আছে, তো বেসিক্যালি এটা মনে রাখবে, অনেক সময় জিজ্ঞেস করে, বা SOY মডেলও বলা হয় এটাকে। চলে আসি নেক্সট কোশ্চেন। আচ্ছা, এগুলো আমি পেড ব্যাচেও করিয়েছি, আমি তোমাদের এর আগেও বলেছি। চলে আসি নেক্সট কোশ্চেন। বলছে শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে শিক্ষককে সতর্ক থাকতে হবে। লিঙ্গ বৈষম্য যে দূরীকরণ, এটা তো আমরা জেন্ডার স্টেরিওটাইপ অবশ্যই চাই। তাহলে শিক্ষককে কিভাবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? 1 নম্বর কি বলছে দেখো, শিক্ষার্থীর পৃথকীকরণ মনোবৃত্তি সম্পর্কে, মানে শিক্ষার্থীদের মধ্যে যে একটা ডিভাইডস রুল আছে, এই মনোবৃত্তি সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। নেক্সট, শিক্ষার্থীর প্রথাগত মনোবৃত্তি সম্পর্কে, স্টেরিওটাইপ যে ছেলেরা ভালো মেয়েরা কম ভালো ইত্যাদি ইত্যাদি, মেয়েরা গান ভালো করতে পারে ছেলেরা কম ভালো গান করতে পারে, তো এই রকম টাইপের ব্যাপারগুলো। অপশান সি হচ্ছে এ আর বি দুটোই, আর অপশান ডি উপরের কোনোটি না। তাহলে পারফেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো? এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা সি করেছো একেবারে সঠিক, অর্থাৎ এ আর বি দুটোই হবে। এই দুটো সম্পর্কে অবশ্যই শিক্ষককে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় এটা সিটেটেই দেখা যায়। আমি যদিও পেড ব্যাচেও পড়িয়েছি। বলছে বিকাশের ইমব্রায়োনিক স্তরটি কোনটা? বিকাশের ইমব্রায়োনিক স্তর, এখানে কয়েকটা স্তর থাকে, ইমব্রায়োনিক, ফিটার্স, এই কয়েকটা স্তর থাকে। বিশেষ করে এটা থেকেই প্রশ্ন দেয়। অপশান এ বলছে 0 থেকে 2 সপ্তাহ, অপশান বি 2 থেকে 8 সপ্তাহ, অপশান সি 3 থেকে 10 সপ্তাহ, অপশান ডি উপরের কোনোটিই না। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ইমব্রায়োনিক স্টেজ কোনটাকে বলা হয়? তাহলে এর বেসিক্যালি সঠিক উত্তর হয়ে যাওয়া উচিত 3 থেকে, বলে দিচ্ছি, 3 থেকে 8 সপ্তাহ বা 8 উইকের মধ্যে। তো এক্ষেত্রে অপশান যদি দেখি, তাহলে এক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ অপশান বি, অর্থাৎ 3 থেকে 8 বিভিন্ন বইয়ে পাবে, গুগলেও পাবে, বা যেখানে তুমি সাইকোলজির বইগুলো খুঁজলে পেয়ে যাবে। বাট এই অপশানে যেহেতু 2 থেকে 8 দেওয়া আছে, তাহলে এটা পারফেক্ট উত্তর। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীদের সুসামঞ্জস্যের ক্ষেত্রে মানদণ্ড নয়? সুসামঞ্জস্যের ক্ষেত্রে মানদণ্ড নয় কোনটি বলেছেন? অপশান এ আত্মজ্ঞান, অপশান বি অবদমন, অপশান সি আত্মনিয়ন্ত্রণ, অপশান ডি উপরের কোনোটি না। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? বলছে মানদণ্ডের ক্ষেত্রে সুসামঞ্জস্য মানদণ্ড নয় বলেছে। তো এর সঠিক উত্তর হচ্ছে অবদমন। বাচ্চাদেরকে আমরা অবদমন বা তাদের জিজ্ঞাসু বা তাদের মনোভাবকে প্রকাশ করতে দেব না এরকম মানসিকতা থাকা চলবে না। তাহলে অবদমন অবশ্যই কোনোটার সুসামঞ্জস্যের ক্ষেত্রে যায় না শিক্ষার্থীর। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার অপশান বি। নেক্সট কোশ্চিন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকেই ভুল উত্তর করবে। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশ ড্যাশ স্তরে ভাগ করা হয়, কটি স্তরে ভাগ করা হয়? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5টি, আর অপশান ডি উপরের কোনোটি না। দেখো স্তরের কথা বলেছে, হ্যাঁ, তো আমার এটার জন্য ইংলিশ কোশ্চিনটা দেখা বেশি ভালো। বলছে কোহেলবার্গ ডিভাইডস মোরাল ডেভেলপমেন্ট ইন্টু ড্যাশ নাম্বার অফ স্টেজেস, স্টেজেসের কথা বলেছে। তো এখান থেকে প্রথম জানতে হবে যে কোহেলবার্গের থিওরিটির নাম কি। লরেন্স কোহেলবার্গের থিওরিটির নাম হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এর থিওরির সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এর আনসার হচ্ছে অপশান ডি। যারা যারা অপশান ডি করেছো নান অফ দিস। কেন? অনেকে অপশান এ করেছে বাট এ হবে না, কেন বোঝো। দেখো কোহেলবার্গের যে থিওরি সেখানে 3টে লেভেল রয়েছে, আর প্রত্যেকটা লেভেলে 2টো করে স্টেজেস রয়েছে, মানে 3 2 6 6টা স্টেজেস রয়েছে। তোমরা এগুলো তখনই পারবে যখন তুমি এর থিওরিটাকে ভালো মতো পড়বে। এর জন্য আমি তোমাদের দুটো কথা বলবো। একটা কথা, তুমি যদি ফ্রিতে করতে চাও তাহলে এর জন্য তোমার কাজ হচ্ছে যে তুমি আমাদের ইউটিউবের প্লে লিস্টে যাও, সিডিপির প্লে লিস্টে গিয়ে দেখবে অনেকগুলো ক্লাস আছে, তার মধ্যে পেয়ে যাবে। সেকেন্ড, যে চাইছো যে দাদা আমি সুন্দর পিডিএফ পেতে চাই, ভিডিও ক্লাসেস করতে চাই এবং পুরো সিলেবাসটাকে কভার করতে চাই, এর জন্য আমরা একটা রেকর্ডেড ব্যাচ তৈরি করেছি ত্রিপুরা টেট 1 এবং টেট 2 এর জন্য, যেখানে 55খানা ক্লাস আছে, সমস্ত টপিককে কভার করা আছে, থিওরি ডিটেলে বোঝানো আছে, এমসিকিউ প্র্যাকটিস করানো আছে, প্রিভিয়াস ইয়ার আছে। তো অবশ্যই তোমরা সেটা পারচেস করতে পারো, 399 টাকাতে ফুল কোর্স পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, চলো এবার চলে আসি নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে শ্রেণীকক্ষে সর্বমোট দৃষ্টিহীন শিক্ষার্থীদের সংখ্যা হওয়া উচিত। শ্রেণীকক্ষে কত দৃষ্টিহীন শিক্ষার্থীদের সংখ্যা হওয়া উচিত সর্বমোট? অপশান এ 4 থেকে 6, অপশান বি 7 থেকে 9, অপশান সি 10 থেকে 12, অপশান ডি উপরের কোনোটি না। তাহলে কতজন যেগুলো মানে দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে একটা শ্রেণীতে হওয়া উচিত? তাহলে 7-এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান অবশ্যই সি ইজ দ্য কারেক্ট আনসার, 10 থেকে 12 জন। এবার যদি বলতো দৃষ্টিহীন না বলে বলতো নর্মাল ক্লাসরুম আছে, হ্যাঁ, নর্মালি যেরকম স্কুলে হয়, তো এটা মনে রাখবে একটা ক্লাসরুমে 35 জন ম্যাক্সিমাম হওয়া উচিত রুলস অনুযায়ী। 35 40 অনেক জায়গায় এরকম অ্যাভারেজ ধরে রাখো 35। ওকে, তাহলে দৃষ্টিহীনদের জন্য 10 থেকে 12 আর নর্মাল ক্লাসরুমে 35 জন। ওকে, নেক্সট, শিশু যত বড় হয় তার মধ্যে তৈরি হয় কি তৈরি হয়? নতুন চাহিদা, অপশান বি অনাগ্রহ, অপশান সি অনিচ্ছা, আর অপশান ডি উপরের কোনোটি না। শিশু যত বড় হয় তার মধ্যে অবশ্যই যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা তাদের নতুন চাহিদা তৈরি হয়। ওকে, নতুন তাদের চাহিদা তৈরি হয়। নেক্সট কোশ্চেন, বলছে কোনো সহজাত প্রবণতার শক্তিকে তার প্রবাহ থেকে অন্য পথে উন্নতি করার প্রক্রিয়াকে কি বলে? এটা টপিকটা কিন্তু আমি পড়াইনি সত্যি কথা বলতে, হ্যাঁ, এবং এই টপিকটা সিটেডেই একটা দুটো যখন তখন প্রশ্ন দেয়, এটা সিটেডেরই প্রশ্ন তুলে দিয়েছে। তো এর অপশানসগুলো যদি দেখো তাহলে একটাও মানে তুমি করতে পারবে না। ইংলিশটাকে দেখো, বেসিক্যালি কি বলছে স্যার, দ্য প্রসেসেস বাই হুইচ দ্য এনার্জিস of the intrinsic nature are utilized on the higher plane of action is called regression, refraction, না sublimation, না অপশন ডি none of this। দেখো এটা টপিক হচ্ছে ডিফেন্স মেকানিজম বলে একটা সাইকোলজিতে টপিক আছে, এই টপিকের উপরে। আর এখান থেকে একটাই প্রশ্ন হয়, জেনারেলি এই প্রশ্নটাই হয়, আর এর উত্তর হবে সবসময় মনে রাখবে সাবলিমেশন। কি বলবো? সাবলিমেশন, মানে একটা এনার্জিকে অন্য একটা এনার্জিতে কনভার্ট করলে, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় সাবমিশন, ঠিক আছে। তাহলে এটা উদ্গমন বাংলাতে বলা হয়, উদ্গমন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। এবার চলে আসি নেক্সট, পিঁয়াজের বিমূর্ত চিন্তনের স্তরকে যা 15 বছর থেকে শুরু হয় কোনটাকে বলেছেন? কোনটা? অপশান এ বলছে মূর্ত সক্রিয়তার স্তর, অপশান বি অনিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, অপশান সি নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, অপশান ডি কোনোটি না। কোনটা হয়ে যাবে? দেখো ইংলিশটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। দ্য
the period of abstract thinking which is started from 15 year has been described by the Piaget as period of concrete operational informal operational period of formal operation, none of this. তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে যে লাস্ট স্টেজ। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এর কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। আমি বলে দিই কি কি পিয়াজের সম্পর্কে একটু বলে দিই। পিয়াজের যে তিনি একজন সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট ছিলেন, তিনি নিজেকে এপিস্টোলমিস্ট বলতেন। হ্যাঁ, তার থিওরি 4টে ভাগে ভাগ আছে। হ্যাঁ, 4টে ভাগে তিনি ভাগ করেন। প্রথম ভাগটা হচ্ছে যে সেন্সারি মোটর স্টেজ, দ্বিতীয়টা হচ্ছে যে কংক্রিট অপারেশনাল স্টেজ, তৃতীয়টা হচ্ছে ইনফর্মাল, আর নেক্সট হচ্ছে ফর্মাল, লাস্টেরটা ফর্মাল। ঠিক আছে, এই স্টেজে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তনের ধারণা সৃষ্টি হয়। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে ত্বরণ পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয় অপশান এ মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য, অপশান বি শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য, অপশান ডি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের জন্য, অপশান ডি কোনোটি না। দেখো ত্বরণ শব্দটা মানে এখানে এডুকেশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন মানে ওই বলে না যে তুমি একটা গাড়ি চালাচ্ছ দিয়ে অ্যাক্সিলারেট করলে, দিয়ে অনেক স্পিডে ছেড়ে দিলে, তাহলে এটা অনেক স্পিডকে বোঝায় অ্যাকচুয়ালি, হ্যাঁ, সময়ের সঙ্গে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এটা উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের জন্যই, হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে ত্বরণ শব্দটিকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলছে মানসিক প্রতিবন্ধকতা এমন একটি অবস্থা যা সাধারণত শুরু হয় মেন্টাল রিটার্ডেশন কখন থেকে শুরু হয়? হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন কখন থেকে শুরু হয় যদি বলি, তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? অপশান এ 18 বছরের নিচে, অপশান বি 18 বছরের উপরে, অপশান সি যে কোনো সময়, অপশান ডি উপরের কোনোটি না। তাহলে মানসিক প্রতিবন্ধকতা, হ্যাঁ, শুরু হয় বা এমন একটি অবস্থা যা শুরু হয় 18 বছরের নিচে থেকেই শুরু হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, সৃজন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন প্রচুরবার পরীক্ষাতে এসছে, সিটেটেও এসছে, যে ক্রিয়েটিভিটির সাথে কোনটা যুক্ত? অপশান এ অভিসারী চিন্তন, অভিসারী বলতে এটা কনভার্জেন্ট থিঙ্কিং বলা হয়, অপসারী বলতে ডাইভার্জেন্ট, আর অপশান সি এ আর বি দুটোই, আর অপশান ডি কোনোটি না। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? 13 সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 13 সঠিক উত্তর অবশ্যই এটার কারেক্ট আনসার অপশান সি। হ্যাঁ, এটা হয়ে যাবে আমাদের অপসারী এবং অভিসারী দুটোর সংস্পর্শেই তৈরি হয়েছে। এবং এটা মনে রাখবে যদি এটা অপশান সি না থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এর সঠিক উত্তর হতো অভিসারী, হ্যাঁ, বা ডাইভার্জেন্ট থিঙ্কিং অলওয়েজ উত্তর হতো। তাহলে এখানে যেহেতু এটা আছে তো বেশি পারফেক্টটা আমরা নেব, তাহলে বেশি পারফেক্ট হচ্ছে এটা আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নয়? কোনটা শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি না? অপশান এ বলছে সম্মিলিত আলোচনা, অপশান সি বক্তৃতা প্রদান পদ্ধতি, অপশান সি ভূমিকা পালন পদ্ধতি, অপশান ডি উপরের কোনোটি না। তাহলে 14 সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নয়, অবভিয়াসলি লেকচার মেথড বা বক্তৃতা প্রদান পদ্ধতি। তাহলে অপশান বি তো হবেই না, কারেক্ট আনসার হচ্ছে, হ্যাঁ, এটাই, আর হবে না এটাই চেয়েছে তোমাকে। নেক্সট কোশ্চেন বলেছে ইনক্লুসিভ শিক্ষাদান পদ্ধতিতে যে শিক্ষার্থী নেওয়া হয় তারা হলো, ইনক্লুসিভ শিক্ষাদান পদ্ধতি বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান পদ্ধতিতে কাদের নেওয়া হয়? ওকে, অক্ষম শিক্ষার্থী, সক্ষম শিক্ষার্থী, অপশান সি এ আর বি দুটোই, আর অপশান ডি উপরের কোনোটি না। দেখো এর কারেক্ট আনসার হয়ে যাবে, তোমরা প্রত্যেকে জানো যারা আমার থিওরি ক্লাস করেছো, এগুলো ছোট বাচ্চাদের মতো প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এখানে ইনক্লুসিভ এডুকেশন এমন একটা জায়গা যেখানে তোমার সক্ষম, অক্ষম, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, মেন্টাল রিটার্ডেশন যাদের দেব সকলকে নিয়ে ক্লাস করাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য। নেক্সট, ডাউন সিনড্রোম সাধারণত দেখা যায়, ডাউন সিনড্রোম কাদের দেখা যায়? 16 সঠিক উত্তর চলে আসবো। ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে, উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে, অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে, না অপশান ডি কোনোটি না। ডাউন শব্দটার মানে বুঝতে পারছো নিচে, তাহলে নিচে কারা হয়? তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? তাহলে এর সঠিক উত্তর দেখা যায় সাধারণত ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে, যাদের অল্প বুদ্ধি আছে বা বুদ্ধিতে একটু অভাব রয়েছে তাদের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, এটা দেখো শিক্ষাঙ্গ বের করার সূত্রটি হলো, এটা কিন্তু আইকিউ বের করা বলেনি, ইংলিশটা দেখি। ফর্মুলা অফ দ্য ক্যালকুলেটিং দ্য এডুকেশনাল কোসেন্ট বা ইকিউ বের করার ফর্মুলা কোনটি?
অপশন এ বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, অপশন বি ক্রোনোলজিক্যাল এজ বাই এডুকেশনাল এজ ইন্টু 100, অপশন সি এডুকেশনাল এজ বাই মেন্টাল এজ ইন্টু 100, অপশন ডি নান অফ দিস। কোনটা হয়ে যাবে? দেখো বেসিক্যালি আইকিউ দেই, আইকিউ তো আমি বলেছিলাম মেন্টাল এজ বাই কি ক্রোনোলজিক্যাল এজ ইন্টু কত 100 ছিল, এর আগের দিন আমরা পড়েছিলাম একটা এসেছিল। তাহলে এটা মনে রাখবে ইকিউ এডুকেশনাল যেহেতু কোশ্চেন চেয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে বলছে ব্যতিক্রমী শিশুরা হলো, ব্যতিক্রমী শিশু কারা? চারটে অপশান দেখতে পাচ্ছি। মানসিক প্রতিবন্ধী শিশু, অপশান বি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু, অপশান সি এ ও বি দুটোই, আর অপশান ডি কোনোটিই না। তাহলে 18 কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? হ্যাঁ বলো, ব্যতিক্রমী শিশুরা হলো কোনটা সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ব্যতিক্রমী বা এক্সেপশনাল চাইল্ড হচ্ছে এটা, যারা উন্নত এবং মানসিক প্রতিবন্ধী তাদের প্রত্যেককেই আমরা বলবো ব্যতিক্রমী শিশু। নেক্সট চলে আসি, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের মধ্যে ব্যবহৃত হয় না? কোনটি উন্নত শিশুদের মধ্যে ব্যবহৃত হয় না বলেছে? অপশান এ পৃথকীকরণ, অপশান বি বিশেষ শিখনের ব্যবস্থা করা, অপশান সি পাঠ টিকার উন্নতিকরণ, অপশান ডি উপরের কোনোটিই না। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? হ্যাঁ যদি ইংলিশ অপশানসগুলো দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। হুইচ অফ দ্য ফলোয়িং মেজার ইজ নট ইউজড ফর দ্য গিফটেড চিলড্রেন? গিফটেড চিলড্রেনের জন্য কোনটি ব্যবহার করা হয় না? সেগ্রিগেশন মানে আলাদাভাবে, অ্যারেঞ্জ স্পেশাল ক্লাস তাদের জন্য আলাদা করে স্পেশাল ক্লাস, ইনরিচমেন্ট ইন লেসন প্ল্যান তাদের লেসন প্ল্যানের জন্য আরও ইনরিচমেন্ট করলাম, আর অপশান ডি বলছে নান অফ দিস। তাহলে এগুলো সবগুলোই তো ব্যবহার করা হয়, তাহলে কোনটা হয় না? নান অফ দিস। তাহলে সঠিক উত্তর অপশান ডি। ওকে নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটা দেখো, ইমোশন শব্দটির উৎপত্তি কোথা থেকে? হ্যাঁ ইমোশনস শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ, হ্যাঁ ইমোভার, ডিমোভার না ইমোটিভ না উপরের কোনোটি না। তাহলে সঠিক উত্তর হবে ইমোভার, ইমোভার EMOVORE, ল্যাটিন শব্দতে VERE এই টাইপের লাস্টে বেশি থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ওকে নেক্সট কোশ্চেন দেখো, শিখনের লেখচিত্র থেকে বোঝা যায়, কি বোঝা যায়? শিখনের ক্রম পরিবর্তন প্রক্রিয়া, শিখনের নিম্ন মান প্রক্রিয়া, অপশান ডি শিখনের অনুপাত, অপশান ডি উপরের কোনোটি না। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? দেখো লার্নিং কার্ভ, লার্নিং কার্ভ কি দেখায়? অপশান এ বলছে গ্র্যাডুয়াল চেঞ্জিং প্রসেস অফ লার্নিং, গ্র্যাডুয়াল ডিক্লাইনিং প্রসেস অফ লার্নিং, রেট অফ লার্নিং না কোনটা নয়। তাহলে বেসিক্যালি যে গ্রাফগুলো, যেমন এটা একটা গ্রাফ, ধরো একটা বাচ্চা এরকম এরকম করে শিখছে, মানে যত দিন যাচ্ছে তার শিখন বাড়ছে, তাহলে এগুলো দেখায় বেসিক্যালি গ্র্যাডুয়ালি চেঞ্জ হচ্ছে কীরকম, হ্যাঁ প্রসেস অফ লার্নিং, শিক্ষার ক্ষেত্রে তার লার্নিংটা চেঞ্জ কীরকম হচ্ছে, বাড়ছে না কমছে না কি হচ্ছে। তাহলে সঠিক উত্তর অপশান এ। ওকে নেক্সট কোশ্চেন বলছে ভালো কাজের জন্য শিক্ষার্থীকে দীর্ঘ সময়ের ব্যবধানে পুরস্কৃত করলে শক্তি সঞ্চারক উদ্দীপকের তীব্রতা কি হয়? বৃদ্ধি পায়, অপশান বি কমে যায়, অপশান ডি একই থাকে, অপশান ডি কোনোটি না। তাহলে একটা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত করার জন্য যে আমরা অনেক সময় কোনো রিওয়ার্ড দিই বা ইত্যাদি, তো সেক্ষেত্রে তাদের মোটিভেশনটা কেমন হয়? যদি দেরি করে দিত তাহলে বেসিক্যালি এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণী শিখন পরিচালনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? শ্রেণী শিখন পরিচালনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, কোনটা গ্রহণযোগ্য নয়? অপশান এ বলছে শক্তি সঞ্চারক উদ্দীপক নির্ধারণ করা, মানে মোটিভেট করা, এক কথা রিইনফোর্স করা। অপশান বি বলছে প্রয়োজনে শাস্তি প্রদান করা, অপশান সি স্বতঃস্ফূর্ত শিখনে উৎসাহিত করা, মানে নিজে নিজে থেকে উৎসাহিত, আর অপশান ডি কোনোটি না। তো বেসিক্যালি এর দেখো এখানে গ্রহণযোগ্য নয় বলেছে, তাহলে আমরা শাস্তিকে কখনো গ্রহণযোগ্য দিই না, তাহলে আমরা শাস্তি হবে, এটার হচ্ছে অপশান বি। সাইকোলজিতে শাস্তি দেয়াই যাবে না। ওকে নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে দেখো নিম্নলিখিতদের ক্ষেত্রে অন্তর্দৃষ্টির গুরুত্ব আরোপ করেছেন কারা? অন্তর্দৃষ্টির গুরুত্ব আরোপ করেছেন কারা? অন্তর্দৃষ্টি শব্দটা বেসিক্যালি আমি বলেছিলাম গেস্টালসবাদীদের সাথে সম্পর্কিত। হ্যাঁ অপশান এ বলছে মনোসমীক্ষণবিদরা, অপশান বি আচরণবিদরা, অপশান সি অবয়ববাদীরা, আর অপশান ডি কোনোটি না। তাহলে বেসিক্যালি এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? অন্তর্দৃষ্টির উপর গুরুত্ব দিয়েছেন কারা বলো? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি গেস্টালসবাদীর
কথা হচ্ছে সঠিক উত্তর গেস্টালসবাদী, হ্যাঁ, সমগ্রতাবাদ। তাহলে এখানে গেস্টালসবাদী নেই, তাহলে গেস্টালসবাদী কি আছে? তাহলে মনে রাখবে কোহলার, কফকা, এরা হচ্ছে গেস্টালসবাদী। হ্যাঁ, নেক্সট চলে আসি। শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভয়মূলক প্রক্ষোভটি, ভয়টা কি করে? যে আমি কোনো একটা টপিক শেখাচ্ছি বা কোনো গণিত শেখাচ্ছি বা আদার্স আরও ইংলিশ শেখাচ্ছি, তো একটা ফিয়ার বা ভয় কাজ করে। এই ইমোশনসটা কি করে? অপশান এ তাদেরকে সহায়ক করে, অপশান বি অন্তরায়, অন্তরায় মানে হচ্ছে তাদের বাধা সৃষ্টি করে, অপশান ডি একদমই গুরুত্বহীন, এর কোনো জায়গায় নেই, অপশান ডি কোনোটি না। দেখো বেসিক্যালি কনফিডেন্ট বাচ্চাদের ক্ষেত্রে এটা হওয়া উচিত না। এটা কি করে? এটা ভয় সৃষ্টি করে মনে, তো ভয়টা একটা বাধার সৃষ্টি করে, তাই হচ্ছে অন্তরায় ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, ইন্টারফারেন্স ইংলিশে বলতে পারি। নেক্সট কোশ্চেন চলে আসি। বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাটি প্রাথমিকভাবে শিক্ষার্থীদের যে পেশাটার চাহিদা মেটায় তা হলো, যেমন আমরা দেখছি আজকাল প্রাইমারি স্কুলে আমরা বলি না খিচুড়ি খাওয়াচ্ছে বা মিড ডে মিল দিচ্ছে, ওটাই মধ্যাহ্ন ভোজন, মিড ডে মিল। এই ব্যবস্থাটা কোন মোটিভেশনের চাহিদাকে পূরণ করে? অপশান এ বলছে শারীরবৃত্তীয় চাহিদা, অপশান বি নিরাপত্তার চাহিদা, অপশান সি আত্মসম্মানের চাহিদা, আর অপশান ডি কোনোটি না। বেসিক্যালি কি, আব্রাহাম মাসলোর যে থিওরিটা ছিল তোমরা জানো, সাইকো অ্যানালিটিক থিওরি, তো সেই থিওরিতেই কিন্তু তিনি এই কথাটাও গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, তো এটা বেসিক্যালি কি মেটায়, যে উনি বলছেন যে প্রথমে যদি কোনো একজন ব্যক্তির বাসস্থান না থাকে, খাবার না থাকে, তার কাছে পড়াশোনা ভাল লাগবে না বা তার ভালোবাসা ভাল লাগবে না। তার জন্য যে কোনো ব্যক্তির প্রাথমিক তার অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়ায়, তো তার খাবার দাবার, তার বাড়িঘর চাই প্রথমে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে এটা শারীরিক চাহিদা মেটায়, যেহেতু খাচ্ছে শারীরিক চাহিদা মেটায়। আচ্ছা, এটা বলে দিই মিড ডে মিল কবে শুরু হয়? মিড ডে মিল আমাদের দেশে 1995 সালে প্রথম এটা শুরু করে তামিলনাড়ু গভর্নমেন্ট। ওকে, নেক্সট চলে আসি। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরামর্শদান প্রক্রিয়ায় একটি বহুল ব্যবহৃত পদ্ধতি? পরামর্শদান, হ্যাঁ, কোনটি বিহেভিয়ার পদ্ধতি, কগনিটিভ বিহেভিয়ার পদ্ধতি, অপশান সি শক থিওরি, আর অপশান ডি উপরের কোনোটি না। ইংলিশটা যদি দেখি, হ্যাঁ, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়াইডলি ইউজড অ্যাপ্রোচেস অফ কাউন্সিলিং? অপশান এ কোয়ানিটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচেস, কগনিটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচেস, কনভালসিভ থেরাপি, আর অপশান ডি কোনোটি না। তাহলে বেসিক্যালি এর কারেক্ট আনসার হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচেস, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে, ইংলিশটাতে যাই, দ্য মিনিং অফ দ্য টার্ম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ইজ সেম, ডিফারেন্ট, ইন্টারচেঞ্জেবল, না কোনোটি না। বলছে যে পরামর্শ এবং উপদেশ শব্দটি কি একই, পৃথক, না পারস্পরিক পরিবর্তনযোগ্য, না কোনোটি না। তো বেসিক্যালি এটা কি হবে? দেখো, পরামর্শ দান আর উপদেশ দান দুটো কিন্তু আলাদা, দুটো সত্যিই আলাদা। পরামর্শ আলাদা জিনিস, তুমি যেটা কাজ করছো, হয়তো তুমি পড়ছো, বাট স্যার তোমাকে পরামর্শ দিচ্ছেন, ওটা হচ্ছে কি হচ্ছে তোমার কাজের ক্ষেত্রে ফোকাস করছেন। উপদেশ বলতে তোমার ফিউচারিস্টিক ব্যাপারটা চলে গেল, তো দুটো আলাদা অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, নেক্সট চলে আসি। সেকেন্ড লাস্ট কোশ্চেন। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুর অধিকার নয়? কোনটা শিশুর অধিকার নয়? অপশান এ শিক্ষার অধিকার, অপশান বি সমস্ত দাবি পূরণের অধিকার, অপশান সি নিরাপত্তার অধিকার, অপশান ডি উপরের কোনোটি না। তাহলে শিশুর অধিকার নয় বলেছে, হ্যাঁ, কোনটা নয়? তো আমরা জানি শিশুর অধিকার, শিশুর তো অবশ্যই অধিকার, নিরাপত্তার অধিকার এটাও অধিকার, তাহলে এক্ষেত্রে সমস্ত দাবি পূরণের অধিকার কিন্তু এটা শিশুর অধিকারের মধ্যে পড়ে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 29-এর অপশান বি। ওকে, নেক্সট কোশ্চিন যাওয়ার আগে বলবো, তোমরা যারা আমাদের পেড ব্যাচে, রেকর্ডেড ব্যাচের পিডিএফস পেতে চাও এবং ভিডিও ক্লাসেস পেতে চাও, তো 399 দিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারো। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা অ্যাপ ডাউনলোড করো, গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাস্টাডিক এডুকেশন লিখে সার্চ করো, তাহলে তোমরা আমাদের অ্যাপটাও পেয়ে যাবে, ডাউনলোড করে নাও। ওকে, আর কোশ্চেন্সগুলোও পেয়ে যাবে। তোমরা বলছো দাদা আদার্স সাবজেক্টগুলোও করান, তো আমি আদার্স সাবজেক্টও করাবো, আগে সিডিপিটা শেষ করে নিই 2024 অবধি যতগুলো প্রিভিয়াস ইয়ার আছে, তারপরে আদার্স সাবজেক্টে দেবো। বলছে শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় করা হয় তা হলো, পরামর্শদান কোন প্রক্রিয়ায় করা হয়? হ্যাঁ, তাহলে এখানে ইংলিশ কোশ্চেনটা দেখি, দ্য টাইপ অফ কাউন্সিলিং which rendered in the classroom situation in the technique is community counseling, individual counseling, group counseling, none of this. তাহলে কোনটা কোন অনুযায়ী পরামর্শদান করা হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি। যারা যারা বলেছে একেবারে সঠিক, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। গ্রুপ কাউন্সিলিং ইজ দ্য সঠিক কারেক্ট আনসার। ওকে, তো এই হচ্ছিল আমাদের 30খানা প্রশ্ন। আমরা 2015 শেষ করলাম, 16 চলছে আমাদের।
30-এ তোমরা কত পেলে এটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সেশনটা কেমন লাগছে, এরপরে 17, 18 এরকম করে করে নিয়ে আসবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।